স্টার্ট। আচ্ছা, প্রশ্ন স্যার এই বইগুলো থেকে করবে। এর মধ্যে 1 নাম্বার যেই স্লাইডটা আছে এই স্লাইডটা স্যার বাদ দিছে। এটা হচ্ছে আমাদের টুকটাক বেসিক নলেজের জন্য, ঠিক আছে? এটা লাগবে না। 1 নম্বরটা বাদ, স্যারের বইগুলো থেকে 1 নম্বরটা বাদ। এরপর হচ্ছে 3 নাম্বার মানে লেকচার 3। লেকচার 3 হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট অলরেডি আমরা মিডের আগে পড়ছিলাম, কিন্তু তারপরেও স্যার এই জিনিসটাকে এইবার রাখছে। কেন রাখছে জানি না, ওনার ইচ্ছা। এইখান থেকে গতবার আমরা অনেকে মানে স্যারের কথা হচ্ছে গতবার আমরা এই জিনিসটা এক্সপ্লেন করতে পারি নাই অনেকেই, যার কারণে উনি এটাকে এইবারও রাখছে, ঠিক আছে? তো গ্যাস টারবাইনের এই চিত্রটা সবাই একটু মনে করে পড়ে নিবা। আর অবশ্যই এটা চিত্র আমাদের চোখের সামনে থাকবে না। স্যার যদি বলে যে একটা এই টারবাইন বা অথবা এই পাওয়ার প্ল্যান্টের বর্ণনা বলো, তাহলে কিন্তু আমাদের মুখস্থ থেকে বলতে হবে, চিত্রটা খেয়াল রেখে বলতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আসবে, এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের কার্যপ্রণালী, ঠিক আছে? আর এইখান থেকে আর তেমন কিছু নাই। এইখানে এই জিনিসটা স্যার যে বলছে এই জিনিসটা পড়তে, ইন্টারকুলিং কি আর হিটিং কি, এই যে এটা ইন্টারকুলিং এর বুঝে দেন। এই দুইটা মুখস্থ করবা। বাংলা দেখুন, বাংলা দেখুন এই দুটোই। হ্যাঁ, ইন্টারকুলিং এর এটা স্যার আসলে তেমন করে বুঝায় না, উনি খালি বলছে ওয়ার্ক রেশিওটা আপনি বাড়ে। বাংলা পারেন না, ওইভাবে বলুন না ভাই। বাংলা তো সোজাই, ওয়ার্ক রেশিওটা বাড়ে, থার্মাল এফিসিয়েন্সিটা কমে, কিন্তু হাই প্রেসারের রেশিওটা বাড়ে। এই দুইটা জিনিস, এটা হচ্ছে ইন্টারকুলিং এর অ্যাডভান্টেজ, ঠিক আছে? আর রিহিটিং এর অ্যাডভান্টেজ কি? এই যে দ্য আউটপুট অফ গ্যাস টারবাইন ক্যান বি ইমপ্রুভ। গ্যাস টারবাইনের আউটপুটটা ইমপ্রুভ করা যায় কিভাবে? গ্যাসকে এক্সপান্ড করে, মানে হচ্ছে গ্যাসের এক্সপান্ড মানে হচ্ছে ছড়ানো, বাড়ানো, ইন টু স্টেজেস উইথ এ রিহিট বিটুইন দ্য টু। মানে দুইটা স্টেজের মাধ্যমে, যেমন এখানে আমরা দেখতেছি না, এখানে হচ্ছে প্রথমে কি হচ্ছে, কুলিং হচ্ছে, এরপর হচ্ছে রিহিট হচ্ছে। এই এই যে কুলিং করলে আমরা জানি কোনো কিছু কম্প্রেস হয়, মানে কমে যায়, আর হচ্ছে হিট করলে সেটা এক্সপান্ড হয়। এখন দুইটা স্টেজের মাধ্যমে গ্যাসকে এক্সপান্ড করার যে সিস্টেম, এর মাধ্যমে আমরা গ্যাস টারবাইনের আউটপুটটাকে বাড়াইতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে হাই প্রেসার টারবাইন ড্রাইভস দ্য কম্প্রেসর। এই কম্প্রেসরটা যে মানে স্টার্ট হবে, এই কম্প্রেসরটা হাই প্রেসার টারবাইনের মাধ্যমেই স্টার্ট হবে। আর হচ্ছে লো প্রেসার টারবাইন পাওয়ারের যে আউটপুট সেটাকে আমরা লো প্রেসার টারবাইনের মাধ্যমে পাবো। লো প্রেসার টারবাইন মানে কি? সেটা হচ্ছে আমরা যখন টারবাইনের বাম সাইডটা মানে ইনপুটে কিন্তু হাই প্রেসার সাইড, আর আউটপুট যেটা টারবাইনের আউটপুট সেটা হচ্ছে লো প্রেসার সাইড। এই দুইটা জিনিসকে স্যার আসলে বলছে যে আপনারা এটা পড়ে নেবেন, এই ইংলিশ যে কথাটা আছে সেটাকেই বাংলা করে বলতে হবে। তো রিহিটিং এর সাইডটা একটু মানে বলা মুশকিল। আর যেটা কি বলে এটাকে, কুলিং সাইডটা হলো সহজ। এটা একটু মুখস্থ করবা যে ওয়ার্ক রেশিও বাড়ে, থার্মাল এফিসিয়েন্সি কমে, কিন্তু হাই প্রেসার রেশিওটা বাইরে যায়। আর রিহিটিং এর ক্ষেত্রে কি হয়? রিহিটিং এর ক্ষেত্রে হয় হচ্ছে গ্যাস টারবাইনের আউটপুটটা বৃদ্ধি করা যায় দুই হিটে, মানে রিহিট করার মাধ্যমে গ্যাস টারবাইনের আউটপুটটা বৃদ্ধি করা যায় দুই স্টেজে রিহিট করার মাধ্যমে। আর দ্বিতীয় কথা হচ্ছে হাই প্রেসার টারবাইন কম্প্রেসরকে ড্রাইভ করে এবং লো প্রেসার টারবাইন আমাদেরকে পাওয়ার আউটপুট দেয়। হাই প্রেসার টারবাইন কম্প্রেসরকে চালায়, আর লো প্রেসার টারবাইনটা হচ্ছে আমাদের পাওয়ার আউটপুট দেয়, ঠিক আছে? এই জিনিসটা করলেই হয়। আর এরপরে এগুলা করতে হবে না, এগুলা লাগবে না। এগুলো লাগবে না, স্যার এইখান থেকে শুধু এই দুইটা জিনিসের কথাই বলছে, ঠিক আছে? 3 নম্বর যে স্লাইড, এখান থেকে এইগুলো, আর কিছু লাগবে না। রফিক ভাই, ওই চিত্র থেকে ওই যে এক্সজস্ট গ্যাস থেকে ওই রিজেনারেটরের কাজটা একটু বলবেন হালকা? এই জিনিসটা একটু ভুলে গেছি, বাকিটা মনে আছে। রিজেনারেটর মানে এক্সজস্ট গ্যাস থেকে ওই যে উপরে যাচ্ছে না রিজেনারেটর, এই 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 এত কাজটা জাস্ট বলেন। আচ্ছা, কম্প্রেসর থেকে তো প্রথমে বাতাসটা কম্প্রেসড হয়ে যাবে, ঠিক আছে? কম্প্রেসড হয়ে এগুলো মনে আছে। দিয়ে
কম্বাসন চেম্বারে যাবে, কম্বাসন চেম্বারে গিয়ে এটা হচ্ছে ব্লাস্ট হবে বা বলা যায় যে মিক্স হবে। হ্যাঁ, কম্বাসন চেম্বারে কি থাকে, গ্যাস। আমাদের ফুয়েল থাকে, ফুয়েল, হ্যাঁ গ্যাস। তো ফুয়েল যেটা থাকে, ফুয়েল হচ্ছে গ্যাস এখানে। তো গ্যাসের সাথে বাতাসটা মিক্স হয়ে তারপরে সেটা প্রজ্বলিত হবে বা বাস্ট হবে। বাস্ট হওয়ার পর সেখান থেকে হাই প্রেসারাইজড যেই গ্যাস আছে, হাই প্রেসারাইজড গ্যাস টারবাইনের ব্লেডকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে গ্যাস টারবাইন চালু হওয়া শুরু করবে। আর সেইখান থেকে আমরা অল্টারনেটরের মাধ্যমে আউটপুট পাবো, পাওয়ার পাবো। এখন গ্যাস টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা আছে সেটা চলে যাবে রিজেনারেটরের মধ্যে। আর রিজেনারেটরের মধ্যে যে লো প্রেসার, হাই প্রেসার, লো টেম্পারেচার কম্প্রেসড এয়ারটা থাকে, সেইটাকে এই রিজেনারেটরের মাধ্যমে এক্সস্ট গ্যাসের কারণে সেটা হাই প্রেসার, হাই টেম্পারেচার এয়ারে পরিণত হয়। ঠিক আছে, রিজেনারেটরের কাজ হচ্ছে হাই প্রেসার, লো টেম্পারেচার এয়ারকে হাই প্রেসার, হাই টেম্পারেচার এয়ারে কনভার্ট করা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এটা এই ছবি কিন্তু থাকবে না, ছবি ছাড়া, ছবিটা মাথার মধ্যে সেট করে নিবা সবাই। সমস্যা নাই, মোবাইলে কোনোভাবে সেট করে নিব না। আচ্ছা, এরপর হলো 4 নম্বর। 4 নম্বর যে স্লাইড, এখানে এটা হচ্ছে ইন্টার কানেক্টেড গ্রিড সিস্টেম। এখানে কয়েকটা মানে কাকে বলে টাইপের ডেফিনিশন টাইপের প্রশ্ন আছে, যেমন বেজ লোড কাকে বলে, পিক লোড কাকে বলে। বেজ লোড হচ্ছে সময়ের সাপেক্ষে যেই লোডটা চেঞ্জ হয় না। ঠিক আছে, আর পিক লোড হচ্ছে সময়ের সাপেক্ষে যেই লোডটা চেঞ্জ হয়। তো এই হচ্ছে কথা, এটা কাকে বলে জাস্ট এটা শিখতে হবে। তারপরে হচ্ছে এই যে এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার মনে করো দুইটা পাওয়ার সিস্টেমের কথা বললো। ঠিক আছে, একটা বললো হাইড্রো আর একটা বললো হচ্ছে গ্যাস। এখন বললো যে কোনটাকে কখন আমরা কি বলে এটাকে বেজ লোড হিসেবে কাজ করাবো আর কোনটাকে কখন আমরা পিক লোড হিসেবে কাজ করাবো। তো আমরা জানি কি যে যেই জিনিসটা হচ্ছে তোমার মেইন মানে কস্ট পার ইউনিট কম, সেই জিনিসটাকেই হচ্ছে আমরা বেজ লোড হিসেবে ইউজ করি। এখন তুমি খেয়াল করো, যদি স্যার গ্যাস টারবাইন বলে আর হচ্ছে হাইড্রো বলে, তাহলে হাইড্রো আর গ্যাসের মধ্যে অবশ্যই কম পার কস্ট কত, কস্ট হচ্ছে অবশ্যই হাইড্রোর কম, ঠিক না? হাইড্রো থেকে জেনারেটেড যে এনার্জিটা সেটা কম। সুতরাং গ্যাস আর হাইড্রোর ক্ষেত্রে অলওয়েজ আমরা হাইড্রোকেই বেজ লোড হিসেবে কাজ করাবো, কারণ হাইড্রোতে হচ্ছে জেনারেশন কস্ট কম, কিন্তু গ্যাস টারবাইনে জেনারেশন কস্ট বেশি। এই কারণে আমরা এই এইখানে হাইড্রোকেই হচ্ছে বেজ লোড হিসেবে কাজ করাবো। এখন স্যার এই প্রশ্নটা কয়েক ভাবে করতে পারে, দুইটা আর কি, দুইটা উনি হচ্ছে প্রশ্নোত্তর দুইটা পাওয়ার সিস্টেমের কথা বলবে। হাইড্রো বলতে পারে, স্টিম পাওয়ার প্ল্যান্ট বলতে পারে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে পারে। তার মানে যত এই পর্যন্ত যতগুলো টারবাইন পাওয়ার প্ল্যান্ট করছি, যে কোনো দুইটা বলবে, দুইটা বলে উনি বলবে যে কোনটা বেজ লোড হিসেবে কাজ করবে, কোনটা পিক লোড হিসেবে কাজ করবে। তো এইখানে যে রফিক ভাই, উদাহরণটা, তারপরে এইরকম বলছিল না যে গ্রীষ্মের সময় আমি যে এখানে কোনটাকে বেজ লোড আর কোনটাকে পিক হ্যাঁ লোড দিব, এরকম বলছিল। এইখানে যে উদাহরণটা আছে সেই উদাহরণটা আমরা জাস্ট একবার রিভিউ করি। সেটা হচ্ছে এই জায়গায় দুইটা পাওয়ার প্ল্যান্টের কথা বলা আছে, একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এখন স্যার এইটাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তো এইটা একটু শুনে নেই। সেটা হচ্ছে স্যার বলতে পারে যে স্টিম পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে। এখন আমরা বাৎসরিক যে সময়, অর্থাৎ গ্রীষ্ম, আমাদের দেশে তো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, 6টা ঋতু। এখন কোন ঋতুতে আমরা কোনটাকে হাইড্রো মানে বেজ হিসেবে ইউজ করবো আর কোনটাকে পিক হিসেবে ইউজ করবো, ঠিক আছে? এখন আমরা যদি খেয়াল করি, আমরা নর্মালি জানি কি হাইড্রো আর হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্টের মধ্যে তুলনামূলক জেনারেশন কস্ট কম হচ্ছে হাইড্রোতে, ঠিক না? জেনারেশন কম, তুলনামূলক কম হচ্ছে হাইড্রোতে। সো যখন পানির অ্যাভেলেবিলিটি থাকে বেশি, সেটা কোন সময়? গ্রীষ্মের সময় আর হচ্ছে বর্ষার সময়। শীতকালে আমরা জানি পানির প্রবাহটা কমে যায়, পানিটা কম পাওয়া যায়। তো গ্রীষ্ম আর হচ্ছে বর্ষার সময় আমরা অবশ্যই হাইড্রোকে বেজ পাওয়ার প্ল্যান্ট হিসেবে ইউজ করব, আর স্টিমকে তখন পিক হিসেবে ইউজ করব, কারণ স্টিমের জেনারেশন কস্ট একটু বেশি। কিন্তু শীতকালে দেখবো, শীতকালে পানির প্রবাহটা কম থাকে, আর শীতকালে যদি আমরা হাইড্রোকে বেজ হিসেবে ইউজ করতে চাই,
তাহলে কিন্তু একটা কনস্ট্যান্ট আমরা পাওয়ার আউটপুট পাবো না। এই কারণে শীতকালের ক্ষেত্রে আমরা স্টিমকে বেজ হিসেবে ইউজ করব আর হাইড্রোকে পিক হিসেবে ইউজ করব। যদি এইভাবে স্যার এই দুইটা দিয়ে জিজ্ঞেস করে তাহলে এইভাবে বলতে হবে। স্যার এখানে চেঞ্জ করতে পারে, যে কোনো পাওয়ার প্ল্যান্টই ইউজ করতে পারে। তো এই জায়গাটা একটু ভালো করে মানে ব্যাপারটা মাথায় নিয়ে রাখবা, যাতে যে কোনো ভাবে প্রশ্ন করলেই যাতে পারা যায়। এরপর একটু সামনে গেলে দেখতেছি হচ্ছে হ্যাঁ ভ্যারিয়েবল লোড। ভ্যারিয়েবল লোড, ভ্যারিয়েবল লোডের সমস্যা কি কি? ভ্যারিয়েবল লোডের দুইটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে নিড অফ অ্যাডিশনাল ইকুইপমেন্টস, মানে হচ্ছে যদি কোনো জায়গায় লোডটা ভ্যারিয়েবল থাকে, কনস্ট্যান্ট না থাকে, তাহলে আমরা দুই ধরনের সমস্যা করি। একটা হচ্ছে প্রোডাকশন কস্ট বেড়ে যায়, আর একটা হচ্ছে অ্যাডিশনাল ইকুইপমেন্টস বেশি লাগে। ঠিক আছে, এই দুইটা জিনিস বললেই হবে। ভ্যারিয়েবল লোডের ক্ষেত্রে আমাদের সমস্যা কি কি হয়, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইকুইপমেন্ট লাগে আর হচ্ছে অ্যাডিশনাল কস্ট লাগে, এই দুইটা জিনিস। এরপর হচ্ছে লোড কার্ভ। লোড কার্ভটা আমরা তো এর আগেই জানছি লোড কার্ভটা কি। লোড কার্ভের একটা মানে ইম্পর্টেন্স আছে, এই ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এই ইম্পর্টেন্সটা এখানে কয়েকটা আছে, সের মধ্যে প্রথম যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে এই লোড কার্ভ থেকে আমরা কি কি পাই। ঠিক আছে, এই জিনিসটা শর্টকাটে বলতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা, লোড কার্ভ থেকে আমরা জানতে পাই আমাদের দৈনিক দৈনিক আমাদের মোট কত কি মানে পাওয়ার লাগতেছে, দৈনিক টোটাল আমাদের কত পাওয়ার লাগতেছে সেটা জানতে পাই। তারপরে দেখতে পাই দৈনিক আমাদের এভারেজ কত পাওয়ার লাগতেছে। একটা হলো টোটাল জানতে পাই, একটা হচ্ছে এভারেজ জানতে পাই। এরপরে জানতে পাই দৈনিক আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা জানতে পাই। ঠিক আছে, এরপরে জানতে পাই দৈনিক আমাদের মিনিমাম ডিমান্ডটা কত সেটাও জানতে পাই। সেই যে চারটা ব্যাপার, এই চারটা ব্যাপার বললেই না। ঠিক আছে, টোটাল জানতে পাই, এভারেজটা জানতে পাই, ম্যাক্সিমাম ডিমান্ড জানতে পাই, আর হচ্ছে মিনিমাম ডিমান্ড জানতে পাই। এই চারটা জিনিস বললেই হবে লোড কার্ভ থেকে আমরা কি কি জানতে পাই। সেটা যদি স্যার বলে ডেইলি কার্ভ, তাহলে হচ্ছে দৈনিকের হিসাব করে বলবা। যদি বলে মান্থলি কার্ভ, তাহলে বলবা মাসের হিসাবে। আর যদি বলে অ্যানুয়াল কার্ভ, তাহলে হচ্ছে সেটা মানে বছরের হিসাবে। এটা স্যার চেঞ্জ করেও জিজ্ঞেস করতে পারে। আর এরপরে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। স্যার কিন্তু ম্যাথ জিজ্ঞেস করবে না, কিন্তু ম্যাথ রিলেটেড এই যে কোশ্চেন আছে, মানে এই যে সূত্র, এই সূত্রগুলো জিজ্ঞেস করতে পারে। আর এই সূত্রগুলো স্যার আমাদেরকে কয়েকটা ছন্দ দিয়ে মুখস্থ করাই দিছিল। সবাই চেষ্টা করবা ওই ভিডিওটা দেখে ছন্দটা মুখস্থ রাখতে। ঠিক আছে, ডিএমসির মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে, ল্যাম্প দিয়ে বই পড়ি, আর একটা হচ্ছে তোমার চারদিকে শুধু পিসি অ্যান্ড পিসি। তো এই চারটা দিয়ে মুখস্থ রাখবে। এখন এখানে কিছু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা স্যার করবে অবশ্যই। সেটা হচ্ছে প্রথমটা খেয়াল করো, ডিএমসি এর মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে। এখন ডিএমসি মানে কি? ডিএমসি মানে হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ঠিক আছে, ডি তে হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর, মাঝখানে এম মানে ম্যাক্সিমাম ডিমান্ড, আর সি হচ্ছে কানেক্টেড লোড। স্যার যদি জিজ্ঞেস করে যে ডিমান্ড ফ্যাক্টর কি, তাহলে বলতে হবে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আর হচ্ছে কানেক্টেড লোডের রেশিও। ঠিক আছে, এখন এটা বললা, এখন স্যার বললো যে আচ্ছা বলেন তো ম্যাক্সিমাম ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালুটা একের চেয়ে বেশি হয় না একের চেয়ে কম হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই করবো। ডিমান্ড ফ্যাক্টরটা একের চেয়ে বেশি হয় নাকি একের চেয়ে কম হয়? ঠিক আছে, এইটা আর সেটা কিভাবে হয় তোমাদেরকে অবশ্যই এটা ভাঙে বলতে হবে। যেমন এটা বলতে হবে ডিমান্ড ফ্যাক্টরটা অলওয়েজ একের চেয়ে কম হয়। কেন একের চেয়ে কম হয়? কারণ হচ্ছে আমরা খেয়াল করলে দেখব যে ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের অলওয়েজ কি হয়, ম্যাক্সিমাম ডিমান্ডটা হয় হচ্ছে বেশি, না ম্যাক্সিমাম ডিমান্ডটা হয় হচ্ছে কম, আর কানেক্টেড লোডটা হয় হচ্ছে বেশি। সেটা কিভাবে? মনে করো ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আমাদের একটা জায়গায় একটা এলাকায় ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 50। ঠিক আছে, কিন্তু ওই জায়গায় বাড়ি মানে টোটাল যে ফ্যাক্টরি বাড়ি ঘর সব মিলে আমাদের সব সব জায়গায় যদি সবকিছু একবারে চলে, খেয়াল করো একটা ফ্যাক্টরি কিন্তু দিনের বেলা চলে, রাতের বেলা চলে না। আবার বাসা বাড়িতে কিন্তু দিনের বেলা ফ্যান লাইট কম চলে, রাতের বেলা বেশি চলে, ফ্যানগুলো বেশি চলে। তো এখন চিন্তা করো যদি ওই এলাকাটায় ম্যাক্সিমাম ডিমান্ড মনে করো 50, কিন্তু যদি বাসা বাড়ি ফ্যাক্টরি তারপরে শপিং মল সবকিছু একসাথে, এগুলো সবই তো কানেক্টেড লোড,
এখন কানেক্টেড লোড গুলো সবগুলো যদি একসাথে চলে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডকে পার করে যাবে, অনেক দূরে চলে যাবে, ঠিক আছে। সো এটা এখানে বলতে হবে যে ম্যাক্সিমাম ডিমান্ড কানেক্টেড ডিমান্ডের চেয়ে কম। আর আমরা জানি কোন একটা ভগ্নাংশে লবের চেয়ে যদি হর বড় হয় তাহলে সেটার রেজাল্ট অলওয়েজ একের চেয়ে কম হয়। এই কারণে আমাদের ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালুটাও একের চেয়ে কম হয় অলওয়েজ, ঠিক আছে। কোন একটা ভগ্নাংশের লবের চেয়ে হর যদি বড় হয় তাহলে এইটার রেজাল্ট সবসময় একের চেয়ে কম হয়, এই কারণে ডিমান্ড ফ্যাক্টরটাও কম। তো এখানে কানেক্টেড লোড কাকে বলে এগুলা কিন্তু আলাদা আলাদা জানতে হবে। ম্যাক্সিমাম ডিমান্ড কি, কানেক্টেড লোড কি, এখানে সব সুন্দর করে লেখা আছে, এগুলো করে নিবা। এভারেজ লোড কাকে বলে সেটাও জিজ্ঞেস করতে পারে। এভারেজ লোড তো আমরা বুঝি যে সারাদিনে এভারেজলি কতটুকু পাওয়ার লাগতেছে সেটা। এরপরে এখানে কিছু লোড ফ্যাক্টর। আচ্ছা, ডাইভার্সিটি ফ্যাক্টর তো ডিএমসি, এই যে ডিএমসির মেয়েরা ডিম দিয়ে নাস্তা করে। এখন ডিম ডিম জিনিসটা হচ্ছে এই ডাইভার্সিটি ফ্যাক্টর। ডিম বানান হচ্ছে DIMM। তো এখানে কিভাবে ডাইভার্সিটি ফ্যাক্টরের সূত্রটা এটা থেকে জেনারেট করব? ডিম হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, IM দিয়ে হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, আর লাস্টের এমটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। মানে ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড আর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের রেশিও। এখন স্যার এখান থেকে প্রশ্ন করবে যে ডাইভার্সিটি ফ্যাক্টরের মান একের চেয়ে বেশি হয় না কম হয়, কেন হয়? তো এটাকে বলতে হবে যে ডাইভার্সিটি ফ্যাক্টরের ভ্যালু সবসময় একের চেয়ে বেশি হবে। এর কারণ হচ্ছে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টরের রেশিও বের করি সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে। তাহলে আমরা অবশ্যই দেখতেছি যে এখানে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডকে যদি যোগ করি তাহলে অবশ্যই আমাদের লবটা বড় হবে আর হরটা ছোট হবে। তো আমরা জানি কোন একটা ভগ্নাংশের লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে অবশ্যই সেটা রেজাল্ট সব সময় একের চেয়ে বেশি হবে। এই কারণে আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টরের যে ভ্যালু সেটা একের চেয়ে বেশি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে হচ্ছে ল্যাম্প দিয়ে বই পড়ি। এই যে ল্যাম্প, এটা হচ্ছে ল্যাম্প হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর কাকে বলে, এই লোড ফ্যাক্টর কাকে বলে এখানে লেখা আছে, লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এটা মুখস্থ করবা। এরপর হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা কাকে বলে এটাও মুখস্থ করবা। এই যে এই রেশিও, খালি রেশিওটা, ঠিক আছে। অ্যাকচুয়াল এনার্জি আর হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, এই এগুলা দিয়ে লাস্টে যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে তোমার পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। এটা কিভাবে দেখো, পিসি অ্যান্ড পিসি, চারিদিকে শুধু পিসি অ্যান্ড পিসি, ঠিক আছে। তো পিসি, প্রথম যে পিসিটা আছে, প্রথম পিসি দিয়ে আমরা জেনারেট করতে পারি কি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, আর মাঝখানে যে এন্ড আছে, এন্ডটা মানে হচ্ছে এভারেজ ডিমান্ড, আর লাস্টে আরেকটা যে পিসি আছে সেটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। পিসি এন্ড পিসি থেকে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। তো এই ছন্দটা মনে রাখবা তাহলেই এটা পারা যাবে, ঠিক আছে। আর এরপরে যে ম্যাথ আছে, ম্যাথ থেকে এখান থেকে ম্যাথের কোশ্চেন আসবে না। তো মূলত এখানে যেই মেইন পড়া সেটা হচ্ছে যে এইগুলা, এই সূত্রগুলো থেকে ওই প্রশ্নগুলো করতে পারে। ওকে, তো লেসন 4 শেষ। লেসন 4 আর তেমন কিছু নাই, পরেরটা চলে যাই। আচ্ছা, নিউক্লিয়ারে এখন যাই না যাই, কারণ নিউক্লিয়ার অনেক বেশি পড়া, টাইম আছে 5 মিনিট। তো আমরা অন্য একটা দেখি, নিউক্লিয়ারটা সেকেন্ড সেশনে দেখবো। নিউক্লিয়ারটা সবার শেষে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্সে যাও, ইকোনমিক্স পড়া কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ইকোনমিক্সটায় ইন্ট্রোডাকশন এগুলো কিছু লাগবে না, এটা হলো লেসন 7। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ফিক্সড কস্ট কি আর রানিং কস্ট কি, সেমি ফিক্সড কস্ট দরকার নেই, স্যার এটা জিজ্ঞেস করবে না। ফিক্সড কস্ট কি আর হচ্ছে রানিং কস্ট কি সেটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে মার্ক করা আছে যে রানিং কস্ট হচ্ছে অ্যানুয়াল কস্ট অফ ফুয়েল, লুব্রিকেটিং অয়েল, মেইনটেনেন্স, রিপেয়ার্স, স্যালারিজ অফ অপারেটিং স্টাফ, এইগুলো হচ্ছে রানিং কস্ট। আর ফিক্সড কস্ট কি জিনিস, ফিক্সড কস্ট হচ্ছে এই যে অ্যানুয়াল কস্ট অফ সেন্ট্রাল অর্গানাইজেশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কস্ট অফ ল্যান্ড অ্যান্ড স্যালারিজ অফ হাই অফিসিয়ালস, এইগুলো হচ্ছে ফিক্সড কস্ট। তো স্যার এখানে যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে একটা ম্যাথ দেখাবে, এখানে এগুলো কিছু লাগবে না, ঠিক আছে।
মনে করো একটা ম্যাথ ওপেন করলে, যেমন এটা একটা ম্যাথ, স্যার ম্যাথের কোশ্চেনটা ওপেন করবে, কোশ্চেনটা ওপেন করে বললো যে এখানে বলেন তো এই জিনিসটা ফিক্সড কস্ট নাকি দুই ধরনের কস্ট, যেমন ইন্টারেস্ট 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 না, এটা হচ্ছে সেমি সেমি কস্ট, সেমি জিজ্ঞেস করবে না। যেমন এইটা এখানে জিজ্ঞেস করলো, মনে করো এই যে কস্ট অফ ফুয়েল, এই যে কস্ট অফ ফুয়েল, লুব্রিকেশন, মেইনটেনেন্স, এটা কোন ধরনের কস্ট? এখন আমরা একটু আগেই দেখলাম যে লুব্রিকেশন, তারপর হচ্ছে মেইনটেনেন্স, এগুলো হচ্ছে রানিং কস্ট। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এই প্রশ্ন থেকে বলতে হবে যে এইটা কোন ধরনের কস্ট। তারপরে স্যার জিজ্ঞেস করলো এই যে অ্যানুয়াল লোড ফ্যাক্টর, এটা না, এই যে ক্যাপিটাল কস্ট, ক্যাপিটাল কস্টটা কি জিনিস? এটা কি রানিং কস্ট নাকি হচ্ছে ফিক্সড কস্ট? তখন আমাদের বলতে হবে ক্যাপিটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক আছে, এরকম এইখান থেকে প্রশ্ন থেকে জিজ্ঞেস করবে যে একটা পার্ট থেকে যে এই কস্টটা কি ফিক্সড নাকি রানিং। সেমি সেমি ফিক্সড যেটা, সেটা জিজ্ঞেস করবে না, সেটা সম্পর্কে স্যার বলেনি। ভাই কিভাবে বুঝবো রানিং না ফিক্সড একবার বলবেন? এই যে এগুলো একটু মনে রাখবা, একদম শুরুতে দেওয়া আছে যে এই যে ফিক্সড কস্ট, এগুলা মুখস্থ রাখবা। এই যে কস্ট অফ সেন্ট্রাল অর্গানাইজেশন, ইন্টারেস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ল্যান্ড, এই যে ক্যাপিটাল কস্ট অফ ল্যান্ড, তারপর স্যালারিজ অফ হাই অফিসিয়ালস, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আর এরপরে যদি রানিং কস্টে যাও, এখানে মুখস্থ রাখবা এই যে অ্যানুয়াল কস্ট অফ ফুয়েল, মানে ফুয়েলের কস্ট, লুব্রিকেশন অয়েলের কস্ট, মেইনটেনেন্স, রিপেয়ার্স, স্যালারিজ অফ অপারেটিং স্টাফ, এগুলো হচ্ছে রানিং কস্ট। এই জিনিসটা মুখস্থ রাখবা, তাহলে যে কোনো ম্যাথ থেকে যদি স্যার একটা অংশকে জিজ্ঞেস করে এটা কোন ধরনের কস্ট, তাহলে সেটা আমরা বলতে পারবো। স্যার কিন্তু ম্যাথ করতে দিবে না, ঠিক আছে, শুধু ম্যাথের একটা কোশ্চেন দেখাবে, কোশ্চেন দেখায় একটা জিনিস মার্ক করে বলবে যে এই কস্টটা বলেন তো কোন ধরনের কস্ট, ফিক্সড নাকি হচ্ছে রানিং। ঠিক আছে, ইকোনমিক্সে তেমন কোনো পড়া নাই, ইকোনমিক্সে অনেক কিছু লেখা আছে এখানে, এগুলো কিছু লাগবে না, শুধু কোনটা কোন ধরনের কস্ট সেটা পারলেই হবে। ইকোনমিক্স কি, এটা সংজ্ঞাটাও আসতে পারে না ভাই? হ্যাঁ, সেটা সেটা আসতে পারে ইকোনমিক্সটা। হ্যাঁ, ইকোনমিক্সটা কি সংজ্ঞাটা জানি কই, এখানে লেখা থাকার কথা। আচ্ছা, এখানে লেখা নাই ইকোনমিক্স কি, এটা বইতে মনে হয় আসছে কোন একটা জায়গায়। ইকোনমিক্সের সংজ্ঞা স্যার ওই প্রথম, রফিক ভাই হ্যাঁ, শুরুতেই বলে দিছিল যে কোন একটা পাওয়ার প্ল্যান্টের। এই লাস্ট সবাই আবার জয়েন করবা লিংকে। হ্যাঁ, রফিক ভাই আপনি আপনি যে স্লাইডটাতে গেছিলেন ওইখানে ইকোনমিক্স এর সংজ্ঞা আছে স্যার, ওইটা থেকেই বলছিল। আচ্ছা রবি, আপনি যেটা জানেন, আপনি যেটা জানেন। হ্যাঁ হ্যাঁ, এটা না ভাই, এটা এটা এরপর একটা স্লাইডে গেছিলেন না? এই তো এখানে। আচ্ছা, ইকোনমিক্স এর সংজ্ঞাটা দেখে নিও সবাই, ঠিক আছে? এই যে ভাই এটা তেমন উপরে উপরে একদম উপরে যেটা, একদম উপরে যেটাতে গেছিলেন ওটা একদম উপরে যেটা। পুরো পাওয়ার প্ল্যান্টে যতগুলো মানে হচ্ছে কষ্ট মানে খরচ হয় এগুলো সব মিলে তো এগুলো ইকোনমিক্স। ইকোনমিক্স। তো আচ্ছা যাক, এটা দেখে নি, এটা একটা